প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার আরও একটি উদাহরণ পড়ব। এই উদাহরণটি পড়ার জন্য আমাদের খুবই চমৎকার একটি জিনিসের সহযোগিতা লাগবে, যেটাকে আমরা সবাই চিনি বা যেটাকে আমরা সবাই সরল দোলক নামে চিনি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমার হাতে একটি সরল দোলককে দেখছেন। আমরা আজকের ক্লাসে পড়তে চাই সরল দোলকের গতি যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। অর্থাৎ আমরা সরল দোলকের ক্ষেত্রেও প্রমাণ করার চেষ্টা করব যে আমরা এই যে সরল দোলকের যে ববটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ববটিকে যদি আমরা অবস্থানের পরিবর্তন করি, অর্থাৎ তার সাম্য অবস্থা থেকে আমরা বাম অথবা ডান যে কোনো দিকে যদি তার অবস্থানের পরিবর্তন করি, তাহলে ওই দোলকটির মধ্যেও কাজ করার সামর্থ্য অর্জিত হয় বা কাজ সম্পাদিত হওয়ার কারণে তার ভেতরে শক্তি সঞ্চিত হয়। এবং আমরা যখন এই অবস্থান থেকে দোলকটিকে মুক্তভাবে দুলতে দিব, তখন ওই বস্তুর ভেতরে যে যান্ত্রিক শক্তি অর্জিত হয়েছিল সেটি বিভব শক্তি এবং গতিশক্তিতে পরিণত হয়। যে বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করলে পুনরায় আমরা আবার মোট শক্তি ফেরত পাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রমাণটি দেখার আগে সরল দোলক সম্পর্কে সামান্য একটু তথ্য জেনে রাখি। আমাদের এই ক্লাসটিতে সরল দোলকের সূত্র বা অন্য কোনো ব্যাখ্যা পড়ানো হচ্ছে না। আমরা সরল দোলকটি শুধুমাত্র ব্যবহার করছি যান্ত্রিক শক্তির নিত্যতা পড়বার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরল দোলকের সংজ্ঞাটাতে একবার চোখ বুলিয়ে আসি। আমরা দেখতে পাচ্ছি একটি ভারী আয়তনহীন বস্তুকে অপ্রসারণশীল ওজনহীন নমনীয় সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে, অর্থাৎ বাতাসের কোনো বাধা থাকতে পারবে না, স্বাধীনভাবে দুলতে থাকে, তবে তাকে সরল দোলক বলে। আমি সংজ্ঞাটি আরেকবার বলার চেষ্টা করছি। একটি ভারী আয়তনহীন বস্তুকে যদি অপ্রসারণশীল, প্রসারিত হতে পারবে না, ওজনহীন, তার মানে খুবই হালকা, যার ওজন এত হালকা যে পরিমাপ করা যাচ্ছে না, এবং নমনীয় সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে এটি যদি, তার মানে যে বস্তুটিকে আমরা ঝুলিয়ে দেব সেটি ঘর্ষণহীনভাবে, অর্থাৎ বাতাসের কোনো বাধা সেখানে থাকতে পারবে না বা অন্য কোনো অসংরক্ষণশীল বল ওই বস্তুটির উপর কাজ করবে না, তাহলে যদি বস্তুটি স্বাধীনভাবে দুলতে থাকে তখন আমরা তাকে সরল দোলক বলি। আমরা সবাই বুঝতে পারছি যে সরল দোলকের পারফেক্ট যে সংজ্ঞাটা আমরা ইউজ করছি, বাস্তবিক পক্ষে এমন দোলক পাওয়া আদৌ সম্ভব নয়। তাই আমরা স্বাভাবিকভাবে কোনো একটি ভারী বস্তুকে একটি সুতার সাহায্যে, একটি হালকা সুতার সাহায্যে কোনো দৃঢ় বা শক্ত অবস্থান থেকে ঝুলিয়ে দিয়ে আমরা একটা সাধারণ সরল দোলক তৈরি করতে পারি। এবং আমরা জানি সরল দোলকের উদাহরণ কিন্তু আমরা পড়েছি গতি অধ্যায়ের স্পন্দন গতির ক্ষেত্রে। তাহলে আমরা সংজ্ঞাটির সাহায্যে এই দোলকটির পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা যেখান থেকে সুতাটাকে ঝুলিয়েছি, অর্থাৎ আমরা চিত্রে দেখতে পাচ্ছি আমরা ও অবস্থান থেকে, একটি দৃঢ় অবস্থান থেকে একটি সুতার সাহায্যে বস্তুটিকে ঝুলিয়েছি, তাহলে এই ও বিন্দুটাকে আমরা বলছি হচ্ছে ঝুলন বিন্দু। এখানে আমি আমার যে হাতের আঙুলের মাথা থেকে যেখান থেকে ঝুলিয়েছি এটা ঝুলন বিন্দু। আচ্ছা, আমরা যে অপ্রসারণশীল ওজনহীন নমনীয় সুতার কথা বলছি, সেই সুতাটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সুতাটির অপর প্রান্তে একটি বস্তু, যে বস্তুটা ভারী, আবার তার কোনো আয়তন থাকতে পারবে না। তো এরকম একটি বস্তু তো বাস্তবে পাওয়া সম্ভব না, কিন্তু আমরা একটা ভারী বস্তুকে সুতাটির অপর প্রান্তে ঝুলিয়েছি, যেটা আমরা বলছি বব, যেটার নাম আমরা বলছি বব। আমরা ধরে নিচ্ছি এই দোলকটির ভর হচ্ছে m কেজি।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো বিষয় খুব মনোযোগের সাথে খেয়াল রাখবো। এক নম্বর বিষয় হচ্ছে এখানে বাতাসের কোনো বাধা থাকতে পারবে না, অর্থাৎ এই যে দোলকটি আমরা তৈরি করলাম এর যে বব এটি মুক্তভাবে দুলতে পারবে, এটি এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমরা যে সুতাটি এখানে ব্যবহার করেছি এই সুতাটির ঝুলন বিন্দু থেকে একটি দৈর্ঘ্য থাকবে বস্তু পর্যন্ত। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ঝুলন বিন্দু থেকে সুতাটির দৈর্ঘ্য, এই যে ঝুলন বিন্দু থেকে সুতাটির দৈর্ঘ্য এটাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা সুতার দৈর্ঘ্য নামে ডাকি। এবং যে বস্তুটাকে আমরা দৃঢ় অবস্থান থেকে ঝুলিয়েছি বাচ্চারা, এই বস্তুটার একটি গোলক, তার মানে যদি আমরা একটা গোলকের কথা চিন্তা করি তাহলে তো সেই গোলকের একটি ব্যাসার্ধ থাকবে। আমরা একটুখানি ছবিটার দিকে খেয়াল করলে বুঝতে পারবো যে সুতার দৈর্ঘ্য যেখানে শেষ হয়েছে সেখান থেকে গোলকের ব্যাসার্ধ পর্যন্ত, অর্থাৎ গোলকের কেন্দ্র পর্যন্ত একটি দূরত্ব রয়েছে, যেটাকে আমরা ববের ব্যাসার্ধ বলছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখার চেষ্টা করব এই সরল দোলকটির যে কার্যকরী দৈর্ঘ্য, সেই কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, এর টোটাল যোগফলকে আমরা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলছি। তাহলে আমরা একটি সাধারণ সরল দোলক তৈরি করেছি। আমরা যদি এই সরল দোলকটিকে এরকম অবস্থায় রাখি তাহলে আমরা কিন্তু এই বস্তুটার উপরে এখনো কোনো বল প্রয়োগ করিনি, অর্থাৎ আমরা প্রথম যে চিত্রটি এঁকেছি এই চিত্রের জন্য এই অবস্থানে গোলকটির ভেতরে কোনো সঞ্চিত শক্তি নেই, অর্থাৎ গোলকটির যান্ত্রিক শক্তি শূন্য, কারণ আমি এটাকে শুধুমাত্র ঝুলিয়ে তার সাম্য অবস্থানে রেখেছি, অর্থাৎ তার উপরে এখনো কোনো বল প্রয়োগ করা হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বোর্ডের যে দ্বিতীয় চিত্রটি আমরা খেয়াল করছি সেই দ্বিতীয় চিত্রটি ঠিক এমন। আমরা সরল দোলকের যে ববটি, সেই ববটিকে আমরা কি করেছি, আমরা ডান দিকে সি পর্যন্ত দূরত্ব সরিয়ে নিয়েছি, অর্থাৎ আপনাদের সাম্য অবস্থায় ছিল হচ্ছে এ অবস্থানে, গোলকটি সাম্য অবস্থায় ছিল হচ্ছে এ অবস্থানে। এখন আমি গোলকটিকে ডান পাশে সরিয়েছি, অর্থাৎ আমি সি অবস্থানে নিয়ে গিয়েছি। এখন যদি এটাকে আমি ছেড়ে দেই তাহলে দোলকটি এভাবে দুলতে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে দোলকটির অবস্থানের পরিবর্তন করলাম, অর্থাৎ দোলকটিকে আমি এ অবস্থান থেকে সি অবস্থানে নিয়ে গেলাম, দোলকটিকে আমি এ অবস্থান থেকে সি অবস্থানে নিয়ে গেলাম, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটালাম, অর্থাৎ সি অবস্থানে বস্তুটির মধ্যে যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে। আমরা প্রাথমিক অবস্থায় সিতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি নির্ণয় করতে চাই। তাহলে সিতে যান্ত্রিক শক্তি যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে দুটো অপশন চিন্তা করতে হবে অবশ্যই, একটি হচ্ছে বিভব শক্তি, অন্যটি হচ্ছে গতিশক্তি। আমরা যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করেছিলাম। আমরা বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করে থাকি, আর ইপি ইকুয়াল টু mgh, এটা আমরা সূত্র থেকে আগেই জেনেছি। এখন প্রশ্ন হলো, আমি যখন বস্তুটিকে অর্থাৎ ববটিকে, অর্থাৎ যে বস্তুটা আমরা ঝুলিয়েছিলাম তাকে যখন এ অবস্থান থেকে সি অবস্থানে নিয়ে যাচ্ছি, তখন বস্তুটার উচ্চতা কত এটা আমরা একটু বের করতে চাই। তাহলে আমরা এর আগেও জেনেছি যে কোনো যান্ত্রিক ঘটনার বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা ভূমি থেকে উচ্চতা হিসাব করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যখন সরল দোলকটির ববটি সি অবস্থানে আছে তখন তার ভূমি অর্থাৎ সাম্য অবস্থান থেকে বস্তুটির উচ্চতা আসলে এরকম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এই উচ্চতাটাকে কত বিবেচনা করব? তো এটা ভালো করে বোঝার জন্য আমরা এই কেন্দ্র থেকে ভূমির সমান্তরাল করে সাম্য অবস্থায় অর্থাৎ এই অবস্থানে এরকমভাবে একটি লম্ব টেনেছি, আমরা বলছি এটার নাম হচ্ছে এন।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলতে পারি যখন আমি বস্তুটিকে সি অবস্থানে নিয়ে গিয়েছি তখন ভূমি থেকে অর্থাৎ সাম্য অবস্থা থেকে বস্তুটি এ এন উচ্চতা অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এম জি ইন্টু এ এন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি বস্তুটিকে গোলকটিকে কৌণিকভাবে সরিয়েছি। আসলে আমি কৌণিকভাবে বস্তুটাকে সরিয়েছি, কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে সরাসরি উচ্চতা হিসাব করতে হয়। তাহলে ভূমি থেকে সরাসরি উচ্চতা হচ্ছে এন। ওকে, আচ্ছা আপনারা আমাকে বলতে পারেন যে এ থেকে এন আর এই ভূমি থেকে সি এই পর্যন্ত তো সেমই। হ্যাঁ আসলেই সেটা সত্য, কিন্তু আমরা আমাদের হিসাবের বা ব্যাখ্যা সুবিধার ক্ষেত্রে এইখানে বিবেচনা করেছি একই কথা। তাহলে আমরা সি বিন্দুতে বিভব শক্তি পেয়ে গেলাম। আমাদের এখন দরকার হচ্ছে সি বিন্দুতে গতিশক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সি বিন্দুতে গতিশক্তি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আপনাদের একটুখানি খেয়াল রাখতে হবে, আমি গোলকটিকে যখন সেই এ অবস্থান থেকে যখন সি অবস্থানে নিয়ে গিয়েছি আমি কিন্তু বস্তুটাকে এখনো ছেড়ে দেইনি, বস্তুটা সি অবস্থানেই আছে। অর্থাৎ যখন গোলকটি বা ববটি সি অবস্থানে আছে তখন বস্তুটির কোনো বেগ নাই। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মানে আসলে শূন্য, সি অবস্থানের জন্য বেগ আসলে শূন্য। তাহলে আমরা এখানে পাচ্ছি ই কে বা গতিশক্তি 0। তাহলে আমরা বলতে পারি অতএব যান্ত্রিক শক্তি সি অবস্থানের জন্য যান্ত্রিক শক্তি ইকুয়াল টু বিভব শক্তি প্লাস গতিশক্তি। শিক্ষার্থীরা যান্ত্রিক শক্তিকে আমরা টোটাল এনার্জি এই জন্য ইটি দিয়ে প্রকাশ করছি, বিভব শক্তি অলরেডি আমরা পেয়ে গিয়েছি এম জি ইন্টু এ এন। ওকে, প্লাস গতিশক্তি আমরা নির্ণয় করেছি সি বিন্দুতে 0। তাহলে অতএব আমাদের সি বিন্দুতে মোট শক্তি তার বিভব শক্তির সমান, অর্থাৎ এ এম জি ইন্টু এ এন। ওকে, এ এন হচ্ছে ভূমি থেকে বস্তুটি কত উপরে আছে তার লম্ব দূরত্ব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা বস্তুটিকে মুক্তভাবে এই দিকে পড়তে দিব। আমরা বস্তুটিকে যদি মুক্তভাবে এইদিকে পড়তে দেই, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু বিবেচনা করবেন, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। এ অবস্থানে যদি সি অবস্থান থেকে যদি বস্তুটিকে আমরা ছেড়ে দেই তাহলে সে গতি প্রাপ্ত হবে, অর্থাৎ এখানে যে যান্ত্রিক শক্তি সে লাভ করেছিল সেটি খরচ হয়ে বিভব শক্তি এবং গতিশক্তিতে পরিণত হতে থাকবে। আমরা ধরলাম এই দোলকটি যে বরাবর দুলবে সেই বরাবরই একটি বিন্দু হচ্ছে বি। এখন আমরা বি বিন্দুতে মোট শক্তি হিসাব করতে চাই। তাহলে এখন বি বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি হিসাব করব। তাহলে বি বিন্দুতে যদি আমরা ইপি হিসাব করি তাহলে ইপি হচ্ছে এম জি এইচ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে এম জি সেম আছে, সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হলো এইচ এখন কত? তো এইচ বস্তুটি যেখানে আছে ভূমি থেকে সেই দূরত্ব। তাহলে আমরা এখানে পাচ্ছি ভূমি থেকে এই দূরত্বটা হচ্ছে আমার এইচ। তাহলে আমি যদি এই বিন্দু থেকে আবার এখানে লম্ব টানি এবং যদি এই কার্যকরী দৈর্ঘ্যকে সে এম বিন্দুতে সেট করে তাহলে আমরা বলতে পারি যে এখানে এইচ এর মান হচ্ছে সাম্য অবস্থান থেকে এম, তার মানে হচ্ছে এইখান থেকে এই দূরত্ব, তার মানে আমরা এটাকে নাম দিতে পারি এ ইন্টু এম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে চাই। তাহলে বি বিন্দুতে যদি গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে কি হবে? তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে বাচ্চারা আপনাদেরকে মনে রাখতে হবে ভি মানে সেই গতির চতুর্থ সমীকরণ এম ইউ স্কোয়ার প্লাস
2as। আচ্ছা, এখন আমাদের আলোচনা হচ্ছে যখন আমরা সি বিন্দু থেকে বস্তুটিকে ছেড়েছিলাম তখন তার আদিবেগ ছিল 0। তাহলে আমরা এখানে হাফ এম আদিবেগকে 0 লিখতে পারি প্লাস 2 এ মানে হচ্ছে এখানে জি, যেহেতু সে ভূমি থেকে উপরে আছে কোনো সময়, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে যান্ত্রিক ত্বরণ এ ব্যবহার না করে আমরা এখানে জি ব্যবহার করেছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে বস্তুটা এখন এইখানে তার আদিবেগ ছিল ইউ ইকুয়াল টু 0, কিন্তু বি অবস্থানে যখন সে আসবে তখন কিন্তু বি অবস্থানে তার একটা ভি থাকবে। তার মানে আমরা এখন বুঝতে চাই এই যে ইউ 0 থেকে বৃদ্ধি পেয়ে ভি লাভ হলো, তার মানে বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হচ্ছে। বেগ থাকলে সেখানে গতিশক্তি, তাহলে ইউ যে ভিতে পরিণত হলো এর জন্য ববটি বা গোলকটি সি থেকে বি অবস্থানে এসেছে। তো সি থেকে বি অবস্থানে যদি বস্তুটি আসে তাহলে তার জন্য এস কত? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা চিত্র দেখে বুঝতে পারছেন সি থেকে বি অর্থাৎ সে এন থেকে এম অবস্থানে এসেছে, অর্থাৎ এখানে আমরা এম ইন্টু এন বসাতে পারি। তাহলে আমরা এস এর পরিবর্তে, প্রিয় শিক্ষার্থীরা, এস এর পরিবর্তে আমরা এখানে এম এন বসাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আবারও বলি, এখানে এস হচ্ছে দূরত্ব, যে দূরত্বের জন্য এই গোলকটি আদিবেগ 0 থেকে ভি বেগ প্রাপ্ত হয়েছে সি বিন্দুতে। তাহলে এই দূরত্বটা কত? সি থেকে সে বিতে এসেছে, তো সি থেকে বিতে আসলে আসলে সে এন থেকে এম দূরত্ব অতিক্রম করেছে। এটাই হচ্ছে ইউ থেকে ভি বেগ প্রাপ্ত হওয়ার জন্য অতিক্রান্ত দূরত্ব, যেটি গোলকটি সি থেকে বি অবস্থানের জন্য অতিক্রম করেছে। তাই সেই জন্য আমরা এখানে এম এল লিখেছি। তাহলে আমরা একবারে এখান থেকে লিখতে পারি, এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যাবে, আর এখানে আমরা লিখতে পারবো এম জি এম ইন্টু এন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাজ হচ্ছে আমরা এখন বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতে চাই। তাহলে আমরা বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কিভাবে পেতে পারি আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। যান্ত্রিক শক্তি ইটি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। এখানে ইপি মানে হচ্ছে এম জি এ ইন্টু এম, আর ইকে মানে হচ্ছে এম জি এম ইন্টু এন। তাহলে বাচ্চারা, আপনারা সবাই একটু খেয়াল করেন চিত্রে, আমি এখানে একটু নোট রাখছি। চিত্রে যদি কেউ আমার কাছে জিজ্ঞাসা করে এ এম অর্থাৎ এ থেকে এম এইটুক আর প্লাস এম থেকে এন, তাহলে একবারে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ থেকে এন। তাহলে বাচ্চারা আমরা খেয়াল করব এ থেকে এন এই টোটাল দূরত্বটা হচ্ছে আসলে এন থেকে এম প্লাস এম থেকে এ এর দূরত্ব। তাহলে আমরা এইখান থেকে এই যে আমরা যে রাশিটা এখানে আমরা বক্সের ভেতরে লিখছি, আমরা সবাই একটু চিন্তা করি এম জি এ এম আর এম জি এম এন। তাহলে এ এম আর এম এন এই যে দুটো আমরা যোগ করেছি রাশি, এটা থেকে আমরা একবারেই যে সমীকরণটা লিখতে পারি সেটি হলো অতএব ইটি ইকুয়াল টু এম জি আমরা একটু কমন নিয়ে লিখছি এ এম প্লাস এম এন। তাহলে আমরা একবারে লিখতে পারি এম জি এ ইন্টু এন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই যে আমরা বি অবস্থানে যে যান্ত্রিক শক্তি পেয়েছি, বি অবস্থানে যান্ত্রিক শক্তি হবে ইটি ইকুয়াল টু এম জি এ এন।
আমরা যখন এই সরল দোলকের গতি যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে এটা পড়ানোর সময় বলেছিলাম, যখন আমি দোলকটিকে তার অবস্থানের পরিবর্তন করব ওই অবস্থানের যে কোনো বিন্দুতে তার বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সমান হবে। আমরা সি বিন্দুতে দেখতে পাচ্ছি তার যান্ত্রিক শক্তির পরিমাণ ছিল, সি বিন্দুতে দেখতে পাচ্ছি যান্ত্রিক শক্তির পরিমাণ ছিল ইটি ইকুয়াল টু mg/an। আমরা এখন এসে বি বিন্দুতে দেখতে পাচ্ছি তার যান্ত্রিক শক্তির পরিমাণ ইটি ইকুয়াল টু mg/an, অর্থাৎ সি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি সেম। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনারা এখন চিন্তা করেন যে আমরা এ অবস্থানে যান্ত্রিক শক্তি চিন্তা করব, তাহলে আমরা এ অবস্থানে যদি যান্ত্রিক শক্তি চিন্তা করি তাহলে এ অবস্থানে বিভব শক্তি EP ইকুয়াল টু mgh। প্রিয় শিক্ষার্থীরা, এখানে mg ইন্টু এইচ হচ্ছে 0, তার মানে আমরা এখানে লিখতে পারি এ অবস্থানে বিভব শক্তি 0। তার মানে যখন গোলকটি এ অবস্থানে আছে তখন এই সাম্য অবস্থা, যে লাল দাগটি আমি আগে থেকেই দিয়ে নিয়েছিলাম ভূমি বা সাম্য অবস্থা, তার সাপেক্ষে এর কোনো উচ্চতাই নেই, অর্থাৎ আমরা বলতে পারি এখানে বস্তুটির বিভব শক্তি 0। ঠিক আছে, তাহলে যদি আমরা গতিশক্তি চিন্তা করি তাহলে গতিশক্তি হচ্ছে হাফ mv²। বাচ্চারা, আমরা হাফ mv² এর পরিবর্তে গতির চতুর্থ সমীকরণ u² প্লাস 2as এটা লিখতে পারি। তাহলে আমরা এখন হাফ mu² মানে 0 বসাতে পারি প্লাস 2as, 2a মানে হচ্ছে g। এখন প্রশ্ন হলো s মানে কত? তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা চিন্তা করে দেখেন, s মানে হচ্ছে c থেকে সে এখন a অবস্থানে, তাহলে c যখন ছিল তখন তার অবস্থান ছিল n, আর যখন a অবস্থান তখন তো সে a। তার মানে c থেকে a অবস্থানে বস্তুটি যখন আসছে তখন সে টোটাল দূরত্ব অতিক্রম করেছে আসলে n থেকে a। তার মানে আমরা এখানে s মানে লিখতে পারি a ইন্টু n। তাহলে আমরা তার পরবর্তী যে লাইনটা একটু সিম্পলিফাই করে লিখব সেটা হচ্ছে 2 কাটাকাটি হয়ে যাবে আর mg ইন্টু an থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এ বিন্দুতে যে মোট শক্তি বের করতে চাই, তাহলে এ বিন্দুতে যদি আমরা মোট শক্তি বা যান্ত্রিক শক্তি বের করতে চাই সেটি হবে EP প্লাস EK। তাহলে আমরা EP মানে পাচ্ছি 0 আর EK মানে পাচ্ছি mg ইন্টু an। তাহলে অতএব আমরা শেষমেশ এ বিন্দুতে মোট শক্তি পেয়েছি ET ইকুয়াল টু mg ইন্টু an। তাহলে আমরা এ বি এবং সি বিন্দুতে দেখলাম মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকছে। আমরা যদি একটুখানি চিন্তা করি, সি বিন্দুতে তার বিভব শক্তি ছিল সবটুকুই mg/an, কিন্তু সেখানে কোনো গতিশক্তি ছিল না। যখন সে সি বিন্দু থেকে গতিশীল হয়ে বি বিন্দুতে আসলো তখন আমরা দেখলাম তার বিভব শক্তি mgam, তার মানে তার বিভব শক্তি একটু কমে গেছে। ঠিক আছে, আবার দেখলাম তার গতিশক্তি ছিল 0 সি অবস্থানে, বি অবস্থানে দেখলাম তার গতিশক্তি অল্প একটু হলেও বেড়েছে mgmn। আমরা এই বিভব শক্তি আর গতিশক্তি যোগ করে সেটা mgam পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি সি অবস্থানে আর বি অবস্থানে গতিশক্তি আর বিভব শক্তি সমান নয়, তবে তাদের যোগফল সমান। যখন আমি এ অবস্থানের কথা চিন্তা করেছি তখন এ অবস্থানে আমরা পাচ্ছি EP 0, EK mg ইন্টু an। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ অবস্থানে মোট শক্তি ET ইকুয়াল টু mg ইন্টু an। তাহলে আমরা বলতে পারি এই সরল দোলকটিকে যখন অবস্থানের পরিবর্তন করা হয়েছে তখন সে শেষ অবস্থান সিতে ছিল এবং এক্ষেত্রে সি, বি এবং এ প্রত্যেকটা বিন্দুতেই তার মোট শক্তি একই, ক্ষণশীলতা নীতি মেনে চলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।